সচিবালয়ে 3 শিফটে 60 জন গোয়েন্দা থাকে। এনএসআর 20 জন, ডিবির 20 জন, এসবির 20 জন। এরা কিন্তু 6 আওয়ার্সলি 60 জন। এদের আলাদা আলাদা কেন? যে একজন সাথে যদি ইনভলভ না হয়ে যায়। কিন্তু এদের চোখ ফাঁকি দিয়ে এরকম যে ঘটনা ঘটলো, এটা বিস্ময়কর, ইটস টোটালি শকিং অ্যান্ড সারপ্রাইজিং। আমরা জানি আপনি সচিব ছিলেন দীর্ঘ বছর ধরে। সচিবালয়ে আগুন লেগেছে, সিসি ফুটেজ পুড়ে গিয়েছে, একটি মৃত কুকুর পাওয়া গিয়েছে এবং আগুন একই সঙ্গে 2 জায়গায় আগুন লেগেছে। এই বিষয়টিকে সচিব হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি শুধু এটা বলি, আমার দীর্ঘ 38 বছর চাকরি জীবনে 22 বছর বঙ্গভবনে ছিলাম। আই সাব 6 প্রেসিডেন্ট। বঙ্গভবনের সিকিউরিটি সম্পর্কে আমি খুব ইনভলভ, ওতপ্রোতভাবে জড়িত। তবে সচিবালয়ের সিকিউরিটি সম্পর্কেও আমি ওয়াকিবহাল, কেননা সে বিষয়ে মিটিং সিটিকে আমাদেরকে থাকতে হতো। সচিবালয়ে 3 শিফটে আমাদের 60 জন গোয়েন্দা থাকে। এনএসআর 20 জন, ডিবির 20 জন, এসবির 20 জন। এরা কিন্তু 6 আওয়ার্সলি 60 জন। এদের আলাদা আলাদা কেন? যে একজন সাথে যদি ইনভলভ না হয়ে যায়। কিন্তু এদের চোখ ফাঁকি দিয়ে এরকম যে ঘটনা ঘটলো, এটা বিস্ময়কর, ইটস টোটালি শকিং অ্যান্ড সারপ্রাইজিং। ভার্চুয়ালি তুমি একটু আগে বলছিলে যে আর কোথায় কোথায় এরকম হয়েছে। আমাদের বাংলাদেশ ছাড়া এশিয়ান কান্ট্রিজে কোথাও সচিবালয়ে আগুন লাগে নাই। বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ কোথাও এরকম আগুন লাগে নেই। হ্যাঁ, একবার জেনারেল অনসনকে বার্মার রেঙ্গুনের সচিবালয়ের ভিতরে ক্যাবিনেট মিটিং চলাকালে সন্ত্রাসে ঢুকে তাকে গুলি করেছিল। এ ঘটনা ঘটেছিল। সেটা আমাদের দেশে হয়েছে। আমাদের দেশে তো যাদের জনকে বাড়িতে ঢুকে থাকে হত্যা করে গেছে। কিন্তু সচিবালয়ে আগুনের ঘটনা এইসব দেশগুলো কেন, পৃথিবীর অন্য কোনো দেশের সচিবালয় হয় নাই। এটা আমাদের একটা চরম ব্যর্থতা। এটা যে কেয়ারটেকার গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যে ফেল টু টেক দি কান্ট্রি ইন দি গ্রিপ, এটাই প্রমাণ করে। ভার্চুয়ালি অ্যাডভাইজার্স কাউন্সিলে যারা আছে তাদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্সের লোক খুব কম, এনজিওগুলো বেশি। তো সে বিষয়ে আই ডোন্ট মাইন্ড, কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড আছে গভর্নমেন্ট পরিচালনার, গভর্নমেন্টের বিষয়ে, এই সমস্ত অ্যাডভাইজার রাখা দরকার আরও বেশি করে, কেননা তারা এই জিনিসটা কমেন্ট করতে পারছে না এবং একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে। আমি একটা কথা বলতে চাই, যেমন বাংলাদেশ সচিবালয় ডক্টর ইউনূস সাহেব, উইথ অল দি ডিউ রেসপেক্ট টু ইউ, আমি তাকে বলি যে বাংলাদেশ সচিবালয় কিন্তু কোনো শৃঙ্খলা নাই। এই যে স্টাফরা কখন আসে আপনি জানেন? ডক্টর ইউনূস সাহেব 10টা আসে, 12টায় চলে যায়। অফিসাররা কখন আসে আপনি জানেন? ওই আসে 10টা আসে, 1টায় চলে যায়। এই শুধু সচিবরা থাকে, কেউ তাদের ঘাড়ে তো ওই সমস্ত ভার, শুধু তারা আপনার 5টার পরেও থাকে। আর অন্যরা রবীন্দ্রনাথ যে লিখে রেখেছে, তোর উপরে নেই উপরে ভার ওরে ভিড়ু, সেই অবস্থা। এরা আসে যায় ফ্রি স্টাইল। তো এটার মূল কারণ কি? এটার মূল কারণ হলো, এটা আমি আগেও দেখেছি, যখন একটা ইলেকটেড গভর্নমেন্ট না থাকে তখন এমপ্লয়িজদের মধ্যে, অফিসার্সদের মধ্যে একটা ওইরকম গা ছাড়া ভাব হয়ে যায়। অফিস টাইম তারা মেনটেন করে না। কিন্তু দি মোমেন্ট দ্যার ইজ এ ইলেকটেড গভর্নমেন্ট, তখন তারা সোজা হয়ে যায়, দে স্টার্টেড বিহেভিং প্রপারলি। সেই জন্য আমি বলবো যে কুইকলি একটা ইলেকশন করে ইলেকটেড গভর্নমেন্ট ক্ষমতায় আসা দরকার। স্যার, সচিবালয়ের আগুনের বিষয়ে অনেকে বলেছে যে আওয়ামী লীগের দোসররা থাকার কারণেই এমনটি ঘটেছে। আপনিও কি তাই মনে করেন? আমি তাও মনে করি এবং তাও নাও মনে করি। আমি মনে করি যে আওয়ামী লীগের দোসরদের এতখানি বুকের পাঠা নাই যে এখন সচিবালয়ে আগুন দেবে। আর সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনা তো গত 50 বছরে হয় নাই, গত 100 বছরে হয় নাই, ব্রিটিশ আমল থেকে হয় নাই। এটা বিস্ময়কর ঘটনা। এটা আমাদের সকলের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা, ডক্টর ইউনূসের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা। এবং সচিবালয়ে ভিডিও ফুটেজ আছে, এগুলো থেকে বের করা যাবে কারা করছে।
কিন্তু দিল্লিতে বসে শেখ হাসিনার এমন হাত লম্বা নেই যেখানে বসে এটা করতে পারবে, সে নো, ইটস নট পসিবল। ইদানিং সোশ্যাল মিডিয়াতে আর একটা বিতর্ক দেখা গিয়েছে, সেটা হচ্ছে 16ই ডিসেম্বর মানে না এমন একটি বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। ওনার দাবি 16 ডিসেম্বরের দাবি করেছে একই দিনে 16 তারিখে ইন্ডিয়া তাদের কৃতিত্ব নিতে চায়। এই বিষয়ে বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে আপনারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারা যুদ্ধ করেছেন এবং আমরা জানি যে যেখানে সিগনেচার হয়েছিল পাকিস্তানের সঙ্গে হস্তান্তর বাংলাদেশ, সেখানে আপনিও উপস্থিত ছিলেন। এই বিষয়টিকে ইন্ডিয়া দাবি করে যে এই কৃতিত্ব তাদের। ব্যারিস্টার ফুয়াদ বলছে 16 ডিসেম্বর আমরা মানি না এই কারণে যে ইন্ডিয়া দাবি করে তাদের। এ বিষয়ে আপনি মুক্তিযোদ্ধা হিসেবে কি বলবেন? আচ্ছা, এটা প্রথমে বলি মুক্তিযুদ্ধের 16 ডিসেম্বরে একদল আছে যারা বলে যে যারা ওসমানী হাজির ছিলেন না, এটা বলা হয়। সেই জন্যে এটা আমি পরিষ্কার করতে চাই যে ওসমানী হাজির ছিলেন না, সেটা সত্য, কিন্তু সেই কারণে যে 16 ডিসেম্বর আমাদের ব্যর্থ হয়ে গেছে তারা। ইন্ডিয়া যে দাবি করে এটা ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, এবং আমরা দাবি করি যেটা বাংলাদেশ পাকিস্তান ওয়ার। এই বিষয়ে অনেক কনফ্লিক্টিং রিপোর্ট আছে, আমরাও সেটা পাই, দেখি, এবং এটা নিয়ে আমাদের মধ্যেও অনেক তর্ক বিতর্ক আছে। তো আমি মনে করি 16 ডিসেম্বর যারা মানে না তারা বাংলাদেশকেই মানে না। তারা বাংলাদেশের যে পাকিস্তান যেমন বাংলাদেশকে মানে না, তেমনি তারাও তেমন বাংলাদেশকে মানে না। এটা একটা চরম অপমান বাংলাদেশের জন্যে। বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল জেনারেল ওসমানী সাহেবের নেতৃত্বে, আমাদের 11 জন সেক্টর কমান্ডার ছিলেন, ওসমান স্যারের অধীনে যুদ্ধ পরিচালনা করেছিলেন। এই যে 7 জন বীর শ্রেষ্ঠ ছিলেন, তারাও মুক্তিযুদ্ধের সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছেন। এই যে আমার সর্বশ্রেষ্ঠ নেত্রী আছে 9 নম্বর সেক্টরে, আমিও স্বাধীন বাংলাদেশের যোগদানের আগে এই সেক্টরে এই যে ক্যাপ্টেন শাহজাহানের অধীনে আমি যুদ্ধে যাচ্ছিলাম, তার আগে তোলা ছবি। 16 ডিসেম্বর যারা মানে না তারা বাংলাদেশকেই মানে না। তাদের বিষয়ে আমি ঘৃণা ভরে তাদের বক্তব্য প্রত্যাখ্যান করি। 16 ডিসেম্বর না মানার এখতিয়ার কারণেই, কারণ 16 ডিসেম্বরই বাংলাদেশের মুক্তি বিজয়ের উদযাপন হয়েছিল। 16 ডিসেম্বরের মধ্যেই দিয়ে বাংলাদেশের বিজয় লাভ হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে 31 ডিসেম্বর নিয়ে নানান গুঞ্জন উঠেছে, আসলে স্যার কি ঘটতে যাচ্ছে? হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। প্রিয় দেশবাসী ভাই বোন, সালাম আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবার, আপনাদেরকে সালাম জানাই। আসলে যেটা আমরা জানতে পেরেছি, মুক্তিযোদ্ধারা অফিসাররা যেসব জানতে পেরেছেন সেটা হলো তারা এই যারা ইয়াঙ্গার জেনারেশন স্টুডেন্টস, তারা যে 5ই আগস্টের অভ্যুত্থান করেছে, তারা একটা বা দুটো দল গঠন করতে যাচ্ছে এবং তারা তাদের নেতৃত্বে পরবর্তীকালে তারা ইলেকশন করবে এবং তারা সরকার গঠন করবে। এই তাদের একটা পরিকল্পনা। স্যার, এমনটা শোনা যাচ্ছে তারা সংবিধান বাতিল করতে চায়, ওই দিনে ঘোষণা করবে। এটা কতটুকু যুক্তিযুক্ত? প্রথমত, সংবিধান বাতিল যেসব দেশে করেছে অতীতে, যারা যারা করেছে, সেই সব দেশ গন টু দি হেল। কেননা সংবিধান হলো একটা জাতির প্রাণ শক্তি, জাতির মূলমন্ত্র। এখানে যদি কেউ হাত দেয় তাহলে হাত পুড়ে যায় এবং ওই জাতির ভাগ্যাকাশে নেমে আসে ঘোর অন্ধকার। কেননা এই সংবিধান একটা জাতির ধ্রুবতারা, দিক নির্দেশক। সুতরাং সংবিধানের উপরে ইয়াং ছেলেপিলে যদি হাত দেয় তো দে উইল ব্রিং ডিজাস্টার। সক্রেটিসের কথা আছে, তোমাকে বলি, ইফ দি ইয়াঙ্গার্স রুল দি সিটি and the elders and wisest people are abandoned, the city definitely is going to the disasters.
মানে এটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে সেই শহর বা দেশ, সক্রেটিস বলে গেছে। সুতরাং যারা সোসাইটির এল্ডার পিপুল, ওয়াইজ পিপুল, তাদের হাতেই তো দেশের ভার থাকতে হবে। ইয়াং তারা যদি ক্ষমতা নেয় তাহলে সেটা খুব ডিজাস্টার্স হয়ে যাবে, কারণ তারা তো ওই বয়স পর্যন্ত যায় নাই, ওই অভিজ্ঞতা হয় নাই, তাদের জ্ঞান গরিমা ওই পর্যায়ে পৌঁছায় নেই।